কাহিনীর শুরুতে আমরা এই ড্রামার হিরোইন সাং উইয়ানকে দেখি, যার স্বপ্ন ছিল একদিন বড় আরজে হবে। তাই সে ইউনিভার্সিটিতে পড়ার পাশাপাশি রেডিও স্টেশনে পার্ট টাইম জব করে। অন্যদিকে আমরা গল্পের নায়ক সুন ইয়ান শিনকে দেখি, যে গাড়িতে করে যাচ্ছিল। সে একজন লিরিক্স রাইটার, আর ইজিন ছদ্মনামে সে গান লেখে। দুঃখের বিষয়, সে অন্ধ ছিল, তাই লোকসম্মুখে নিজের পরিচয় আনতে চাইতো না। খুব কম মানুষই জানে তার এই গান লেখার কথা। এখানে আমরা ইজিনের অ্যাসিস্ট্যান্টকে বলতে শুনি নতুন এক পপুলার সিঙ্গার যে কিনা ইজিনের লেখা গান গাওয়ার রিকোয়েস্ট করেছে। তবে ইজিন এতে মানা করে দেয়, কারণ ইজিনের তার গানের গলা একদমই ভালো লাগেনি। অন্যদিকে আবার রেডিও স্টেশনে ইন্টারভিউয়ের জন্য তাকে বারবার ডাকা হচ্ছে, সেটাও ইজিন না করে দেয়। তার অ্যাসিস্ট্যান্ট বুঝতে পারে ইজিন আসলেই নিজেকে প্রকাশ করতে আগ্রহী না। তো এরপরই জিন একটা পার্কের সাইডে নেমে যায়। অন্যদিকে উইয়ান রেডিও স্টেশন থেকে বের হবার সময় ওর এক্স বয়ফ্রেন্ড হাও আসে ওর সাথে কথা বলতে। উইয়ান ওকে এড়িয়ে যায়, আর কোনো কথা না শোনার ইচ্ছা নেই বলে সেখান থেকে চলে যায়। উইয়ান গিয়েও সেই একই পার্কে বসে যেখানে ইজিন বসেছিল। সে পাশের বেঞ্চে বসে আগের স্মৃতি কল্পনা করে, যেখানে হাও আর সু চিয়ানকে সে কিস করতে দেখেছিল, আর এতে তার মন ভেঙে যায়। যাই হোক, উইয়ান রেডিও শুনতে কানে হেডফোন লাগিয়ে চ্যানেল অন করে, আর গান শুনতে শুনতে বেসুরা গলায় জোরে জোরে গান গাইছিল। সেটা ইজিনের লেখা গান ছিল, তাই ইজিন তার দিকে ঘুরে যায়। এটা দেখে উইয়ান লজ্জা পেয়ে যায়। উইয়ান বুঝতে পারেনি যে ইজিন আসলে অন্ধ, তো উইয়ান সেখান থেকে লজ্জা পেয়ে চলে যায়। ইজিন তো বেশ ইমপ্রেস হয় নিজের লেখা গানের এরকম ফ্যান দেখে। এরপর উইয়ান তার বেস্ট ফ্রেন্ডকে ক্লাসে এসে বলে আজ একটা সুন্দর ছেলেকে দেখেছে সে, যেন একদম রাজকুমারের মতো। এরপর ক্লাস শেষ হবার পর উইয়ান আবার ইজিনের গান শুনতে থাকে। সে ইজিনের এত বড়ই ফ্যান যে সে বলে সে চায় ইজিন একটা ছেলে হোক, কোনো মতেই যেন মেয়ে না হয়। ওর বেস্ট ফ্রেন্ড চ্যাং এটা দেখে বেশ মজা নেয়। অন্যদিকে আমরা ইজিনকে দেখি বাসায় এসে সব জিনিস গুছিয়ে রাখছে, আর অ্যাসিস্ট্যান্টও ওকে হেল্প করছে, যেহেতু ও অন্ধ। ইজিনকে আমরা পিয়ানো বাজাতেও দেখি। পরের দিন সুচিয়ান দেখা করতে আসে উইয়ানের সাথে, ভুল বুঝাবুঝি মিট করতে, কিন্তু উইয়ান ওকে সময় দেয় না। এরপর উইয়ান রাতে চ্যাংয়ের সাথে হাওকে নিয়ে কথা বলে। চ্যাং বলে হাও কি সত্যি তোমাকে ভালোবাসে, এটা কখনো বলেছে? এখানে জানা যায় ওদের মধ্যে এই বিষয়টা নিয়ে কোনো কথাই হয়নি। উইয়ান ভাবতো হাও ওকে পছন্দ করে। এই সময় ইজিন সোশ্যাল মিডিয়ায় দেখে একটা মেয়ে নিজেকে ইজিন বলে দাবি করছে। মেয়ে দেখে উইয়ান তো অনেক বেশি আশাহত হয়, কারণ ও তো চেয়েছিল ইজিন যেন কোনো ছেলে হয়। আর এদিকে ইজিনের অ্যাসিস্ট্যান্ট অনেক বেশি রেগে গিয়েছিল এবং ইজিনকে সবাইকে সত্যিটা জানাতে বলে, তবে ইজিন তাতেও রাজি হয় না। অন্যদিকে রেডিও স্টেশনের মালিক একেবারে কড়াভাবে বলে দেয় ইজিন যদি ইন্টারভিউ দিতে না আসে তাহলে আর ইজিনের লেখা গান সে প্রকাশ করবে না। তো এতে বাধ্য হয়ে ইজিনকে রেডিও স্টেশনে যেতে হয় ইন্টারভিউ দেওয়ার জন্য। লিফটের জন্য অপেক্ষা করছিল, তখন সেখানে উইয়ান এসে দাঁড়ায়। উইয়ান তো ইজিনের মুখ না দেখে আফসোস করে যে এই কম বয়সে ছেলেটা অন্ধ। পরে মুখ দেখে তো অবাক হয়ে যায় যে এই ছেলেকেই তো পার্কে দেখেছিল। এই যে ভাইয়ারা, এখন তো দেখি সবার হাতেই মোবাইল, সারাদিন এই ফেসবুক ইউটিউব কিছু না কিছু নিয়েই ব্যস্ত। কিন্তু ভাই, এই সময়টা কি একটু কাজে লাগানো যাইতো না? তাই আমি তোমাদেরকে একটা মজার প্ল্যাটফর্ম রেকমেন্ড করতেছি, BET1 গেম। এটা এরকম এক গেমের দুনিয়া ভাই, একদম মোবাইল ব্রাউজার দিয়া খেলতে পারবা, কোনো অ্যাপ লাগবে না। এখানে ক্রাশ, স্পিন, স্পোর্টস সহ অনেক ধরনের ইন্টারঅ্যাক্টিভ গেম আছে। আর কি জানো, বিকাশ, নগদ, রকেট সবকিছু দিয়াই লেনদেন করা যায়। তুমি শুধু আমার প্রোমো কোড জুহি দিয়া সাইন আপ করবা, তারপর তোমার পছন্দের গেম খেলবা। নতুনদের জন্য প্ল্যাটফর্মটা একদম সহজ। কেউ যদি আগে না খেলে থাকো চিন্তা নাই, এখানে আছে 24 ঘন্টা হেল্প, পুরো সিকিউর আর একদম স্মুথ এক্সপিরিয়েন্স। নিচের কমেন্টে লিংক দিচ্ছি, এখনই ক্লিক করো, BET1 গেমে জয়েন করো আর শুরু করো তোমার গেমিং যাত্রা। ইজিন অন্ধ বলে উইয়ান ওকে হেল্প করতে চায়, তবে ইজিন ওকে নিষেধ করে দেয়। এরপর সেখান থেকে উইয়ান চলে আসে নিজের ইউনিভার্সিটিতে, কারণ ওকে আর্জেন্টলি যেতে হতো। ইজিনের পর ইন্টারভিউ দেওয়ার জন্য চলে যায়। অন্যদিকে উইয়ান ইউনিভার্সিটিতে বসে সেই ইন্টারভিউ শুনছিল এবং আফসোস করছিল আজকে যদি ও ইউনিভার্সিটিতে থাকতো তাহলে ইজিনের সাথে দেখা করতে পারতো। কিন্তু ও তো জানেই না যে ও ইজিনকে দেখেই ফেলেছে। তো পরে উইয়ান নিজের ইন্টার্নশিপ করতে একটা স্পেশাল চাইল্ডের স্কুলে জয়েন করে। প্রথম দিন গিয়ে সে দেখে ইজিন সেখানে ক্লাস নিচ্ছে। উইয়ান মুগ্ধ হয়ে দেখে
এরপর ইজিন বেরিয়ে এলে তার সাথে টুকটাক কথা বলে। ইজিন জিজ্ঞেস করে তাদের আগে দেখা হয়েছে কিনা। উইয়ান এড়িয়ে যায়। তখন সিঁড়ি দিয়ে ওঠার সময় অনেক বাচ্চা দ্রুত নেমে যাচ্ছিল। এটা দেখে উইয়ান ইজিনকে প্রোটেক্ট করতে সামনে দাঁড়ায়। ইজিন বেশ ইমপ্রেস হয়। তখন কিন্তু উইয়ান লজ্জা পেয়ে যায়। পরে ইজিন তাকে তার পিছনে আসতে বলে। উইয়ান তার পিছনে পিছনে প্রিন্সিপালের রুমে যায়। পরের দিন থেকে উইয়ানের জয়েন করার দিন ছিল। উইয়ান যখন স্কুলে আসে তখন একটি পিয়ানোর আওয়াজ শুনতে পায়। উইয়ান সেটা পিছু নিয়ে একটি জায়গায় যায় এবং দেখতে পায় ইজিন একটা রুমে পিয়ানো বাজাচ্ছে। অনেক সুন্দর পিয়ানোর আওয়াজ শুনে উইয়ান মুগ্ধ হয়। তো এটা আবার ইজিন বুঝে ফেলে। ইজিন রেগে গিয়ে উইয়ানকে সেখান থেকে চলে যেতে বলে। এতে উইয়ানও সেখান থেকে চলে আসে এবং মনে মনে ভাবতে থাকে ছেলেটা খুবই বদমেজাজি। এরপর দেখা যায় ইজিন যখন বাইরে আসে বাড়ি যাওয়ার জন্য, তখন কিছু বাচ্চাদের সাথে ধাক্কা লেগে ওর হাতের বইগুলো পড়ে যায়। সাথে সাথে সেখানে উইয়ান চলে আসে এবং বই ওঠাতে ওকে সাহায্য করতে থাকে। তখন ভুলবশত ইজিন নিজের হাত উইয়ানের গালে স্পর্শ করে ফেলে। এতে উইয়ান তো বেশ লজ্জা পেয়ে যায়। ইজিন সেখান থেকে চলে গেলে উইয়ান তো একদৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। এরপর উইয়ান ইজিনের পিছু পিছু চলে আসে এবং বলে ও বাচ্চাদের গান শেখাতে চাইছে। ইজিন যদি পিয়ানো বাজায় তো অনেক ভালো হবে। ইজিন কোনো উত্তর না দিয়ে বেরিয়ে যায়। এটাতে উইয়ান অনেক দুঃখ পায়। এরপর উইয়ান চলে আসে ক্লাস নিতে এবং দেখতে পায় ইজিন তো সেখানে আগে থেকে বসে আছে। উইয়ান তো এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায় এবং ইজিনের বাজানো পিয়ানোতে তালে তাল মিলিয়েও গান গাইতে থাকে। এরপর ক্লাস শেষে ইজিন যখন বেরিয়ে যায় তখন উইয়ান তাকে ধন্যবাদ দেয়, কিন্তু ইজিন বলে আমি এটা তোমার জন্য করিনি, বাচ্চাদের জন্য করেছি। অন্যদিকে আমরা হাউকে দেখি সুচিয়ান ওর সাথে ব্রেকআপ করে নেয়, কারণ সুচিয়ান চাচ্ছিল না ওর আর উইয়ানের মধ্যে কোনো ঝামেলা থাকুক। পরের দিন উইয়ান নিজের বাবার হাতের বানানো রাইস বল নিয়ে স্কুলে আসে এবং সবাইকেই খেতে দেয়। তবে ইজিনকে দিলে ইজিন সেটা নেয় না। উইয়ান মনে করে হয়তো ইজিন ওর উপরে রাগ করেছে। এরপর আমরা একটি বাচ্চা মেয়েকে ক্লাসে একা একা বসে কান্না করতে দেখি। তখন সেখানে ইজিন আসে এবং মেয়েটিকে সান্ত্বনা দিতে থাকে। কিছুক্ষণের মধ্যে সেখানে উইয়ান আসে। আসলে এই মেয়েটির দায়িত্ব ছিল উইয়ানের। উইয়ান তো ইজিনের কাছে ক্ষমা চায় আর বলে এবার থেকে ওর শাওলিন মানে এই মেয়েটির ভালো করে খেয়াল রাখবে। বাড়ি ফেরার সময় ইজিন ভাবে উইয়ানের দেওয়া রাইস বল নেবে। অবশেষে ও এটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অ্যাসিস্ট্যান্ট এটা দেখে তো অবাক হয়ে যায়, কারণ ইজিন সচরাচর কারোর দেওয়া জিনিস নেয় না। উইয়ানও এই দৃশ্য দূর থেকে দেখছিল, কিন্তু উইয়ান এটা দেখে অবাক হয় যে এত দামি গাড়িতে করে ইজিন কোথায় যাচ্ছে আর ওর সাথে মেয়েটাও বা কে। বাড়ি এসে ইজিনের অ্যাসিস্ট্যান্ট এবং ইজিন সেই রাইস বলগুলো খায়। অ্যাসিস্ট্যান্টও রাইস বলের অনেক প্রশংসা করে। এখানে আমরা ওদের কথা শুনে বুঝতে পারি ইজিনের নিজের ফ্যামিলির সাথে কোনো একটা সমস্যা আছে। পরের দিন যখন ইজিন স্কুলে যায় তখন উইয়ান ইজিনের ছাতা নিয়ে রেখে দিতে যায়। ইজিন ছাতা না ছাড়াই উইয়ান রাগ করে বলে সে 3 পর্যন্ত গুনবে, এর মধ্যে যদি ছেড়ে না দেয় তাহলে ইজিনের খবর আছে। ইজিন 3 গোনার আগেই ছেড়ে দেয় ভয়ে। উইয়ান বেশ খুশি হয়ে ছাতা নিয়ে রেখে দেয়। এরপর উইয়ান ইজিনের আশেপাশে ঘুরঘুর করছিল। ইজিনের অ্যাটেনশন পাওয়ার জন্য একটি কবিতা নিয়ে ভুলভাল পড়তে থাকে। ইজিন বলে তুমি কবিতাটা ভুল পড়ছো। এবার তো উইয়ান কথা বলার সুযোগ পেয়ে যায়। ও বলে তাহলে তুমি আমার ভুলগুলো শুধরে দাও। ইজিনও এবার ওর কবিতার ভুলগুলো শুধরে দেয়। এতে তো উইয়ান অবাক হয়ে যায় যে ইজিন এতটা ইন্টেলিজেন্ট। বাসায় এসে উইয়ান ইজিনের নতুন রিলিজ হওয়া গান শুনতে থাকে। উইয়ানের মনে হচ্ছিল এই গানটাও আগে কোথাও শুনেছে। তখনই ওর মনে পড়ে ইজিনি তো ঠিক একই সুরে পিয়ানো বাজাচ্ছিল, তার মানে ইজিনি কে এই লেখক। উইয়ানের মনে একটি সন্দেহ জন্মে গিয়েছিল। পরের দিন দেখা যায় ইজিন নিজের অ্যাসিস্ট্যান্টের জন্য অপেক্ষা করছিল, তখন সেখানে চলে আসে উইয়ান। উইয়ান এখানে ওকে সরাসরি জিজ্ঞেস করে তুমি কি সং রাইটার ইজিন? তবে এটা শুনে ইজিন রেগে যায় আর বলে আমি কোনো সং রাইটারকে চিনি না, আর তুমি এসব কি বলছো? উইয়ান তখন নিজের যুক্তি দেখায়। ইজিন বলে এসব কিছু কাকতালীয়, আমি কোনো সং রাইটার না। তখনই সেখানে আবার সুচিয়ান চলে আসে। সুচিয়ান জিজ্ঞেস করে এই ছেলেটাকে। উইয়ান বলে এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড। এটা শুনে ইজিন তো রেগে যায় আর বলে কিসের বয়ফ্রেন্ড, আমি তোমার কোনো বয়ফ্রেন্ড না। এটা বলে চলে যেতে থাকে। উইয়ান সুচিয়ানকে বলে আসলে আমার বয়ফ্রেন্ডরা একটু রাগ করেছে যার জন্য এমন করছে। এটা বলে উইয়ান ইজিনের পিছু পিছু চলে আসে
এবং ওকে রিকোয়েস্ট করতে থাকে যাতে ও বয়ফ্রেন্ড হওয়ার নাটক করে, কিন্তু ইজিন নিষেধ করে দেয়। উইয়ান এতে সেখানে বসে কান্না করতে শুরু করে। আশেপাশের লোক জড়ো হয়ে যাচ্ছিল। এটা দেখে ইজিনও এবার উইয়ানের কথা মানতে রাজি হয়ে যায় আর জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে নিজের বয়ফ্রেন্ড সাজতে বলছো এই মেয়েটার সামনে? তখন উইয়ান ওকে সবকিছু খুলে বলে হাওয়ের বিষয়ে। ইজিন নিজের রুমালটা এগিয়ে দেয় উইয়ানের চোখ মোছার জন্য। এর মধ্যে অ্যাসিস্ট্যান্টের ফোন করায় ইজিনকে সেখান থেকে চলে যেতে হয়। উইয়ান বাড়িতে এসে ইজিনের কথাই চিন্তা করতে থাকে। অন্যদিকে ইজিনও উইয়ানের ব্যাপারেই ভাবছিল। পরের দৃশ্যে দেখা যায় ইউয়ান গরম পানি নিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ ইজিন সামনে চলে আসে আর সেই পানি ছিটকে ইজিনের হাতে পড়ে, যার জন্য ফোসকা পড়ে যায়। উইয়ান দ্রুত সেখানে অ্যালোভেরার রস লাগিয়ে দেয় যাতে যন্ত্রণা কম হয়। অ্যালোভেরার ঘ্রাণ ভালো লাগায় ইজিন নিজের অ্যাসিস্ট্যান্টকে বাড়িতে একটি অ্যালোভেরা গাছ লাগাতে বলে। পরে আমরা শাওলিং নামের ওই মেয়েটিকে দেখি যে বসে বসে কান্না করছিল। তখন সেখানে চলে আসে উইয়ান। উইয়ান এটা দেখে ওকে অনেকগুলো খাবার দিয়ে দেয়, কিন্তু ইজিন সেখানে চলে আসে এবং উইয়ানকে বাইরে নিয়ে যায়। ইজিন বলে, এসব স্পেশাল চাইল্ডের করোনা দেখাতে যেও না বেশি, কারণ এরা এমনিতেই অনেক শক্ত মনের হয়, নিজেকে সামলাতে পারে, আর তুমি এদের কষ্ট কখনোই বুঝবে না। উইয়ান জিজ্ঞেস করে ইজিন কিভাবে বোঝে। ইজিন জানায় সেও অনাথ আশ্রমে মানুষ হয়েছে, তাই সবার কষ্টই বোঝে। উইয়ান তখন ইজিনের কথায় আহত হয়। কষ্ট অনুভব করার জন্য ইজিনকে ছুঁয়ে দেখতে চায়, কিন্তু পারে না। বাড়িতে ফেরার সময় সে ভাবতে থাকে তার জন্য ইজিন কষ্ট পেয়েছে। এটা ঠিক না। রাতে ইজিন স্বপ্ন দেখে যখন তার মা তাকে অনাথ আশ্রমে রেখে গিয়েছিল দরিদ্রতার জন্য, কিন্তু ওকে রেখে ফেরার পথে ওর মা অ্যাক্সিডেন্টে মারা যায়। ওর মায়ের শখ রাখতেই ইজিন পিয়ানো বাজানো শেখে, কিন্তু এই স্বপ্নগুলো ইজিনের কাছে আতঙ্ক। সেগুলো দেখে ভয় পায়, মনে করতে চায় না। পরের দিন স্কুলে এসে উইয়ান তো ইজিনকে কোথাও দেখতে পায় না। এতে উইয়ানের মন খারাপ হয়ে যায়। তখনই বাইরে বৃষ্টি শুরু হয়ে যায়। উইয়ান ছাতা নিয়ে বাইরে বেরিয়ে আসে আর ইজিনকে একটি গাছের নিচে দাঁড়িয়ে থাকতে দেখে। উইয়ান গিয়ে ওর মাথায় ছাতা ধরে, আর তখন ইজিন পিছনে থাকা গাছ সম্পর্কে জানতে চায়। উইয়ান গাছের একটা পাতা ছিঁড়ে আনে আর ওটা ওর হাতে দিয়ে সেটা অনুভব করতে বলে। এরপর এই পাতা আর গাছ সম্পর্কে সব কিছু বলে। ইজিন মন দিয়ে শোনে সেগুলো। এই প্রথম সে কারোর সাথে মন দিয়ে কথা বলল। এরপর তার অ্যাসিস্ট্যান্ট আসে তাকে নিয়ে যাওয়ার জন্য। ইজিন তো গাড়িতে সারা রাস্তা উইয়ানের দেওয়া পাতাটা হাতে রেখে দেয়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই উইয়ান ওর ফেভারিট সংরাইটার মানে ইজিনের নাম্বার পেয়ে গিয়েছে। এরপর ও ইজিনের নাম্বারে কল লাগায়। ওপাশ থেকে কল রিসিভ হয়। উইয়ান জিজ্ঞেস করে, তুমি কি সংরাইটার ইজিন? এটা শুনে ইজিন তো অনেক বেশি রেগে যায় আর বলে, ফালতু কথা বলার একদমই সময় নেই আমার। উইয়ান এবার শিওর হয়ে যায় যে এটাই ইজিন। এরপর কথায় কথায় ইজিনকে ধন্যবাদ দেয়, কারণ ছোটবেলায় উইয়ানের বন্ধু মারা গিয়েছিল এবং ইজিনের লেখা গান শুনেই ও নিজের কষ্ট ভুলতে পেরেছে। এরপর ফোন রেখে দিলে উইয়ানের বলা কথাগুলো ইজিন ভাবতে থাকে এবং বুঝতে পারে উইয়ান টের পেয়ে গিয়েছে ওই হচ্ছে আসল ইজিন। পরের দিন উইয়ান স্কুলে গিয়ে দেখে শাওলিংয়ের জন্য একটা রুমে জন্মদিনের ব্যবস্থা করা হয়েছে। ইজিনও সেখানে আছে। উইয়ান ওদের সাথে জন্মদিন পালন করে। ইজিন মিষ্টি কিছু খেতে পছন্দ করে না, তবে কেন জানি ইওয়ানের দেওয়া কেক সে স্বাচ্ছন্দ্যে খেয়ে নেয়। এরপর দুজন একসাথে ঘুরতে বের হয়। সেখানে উইয়ান বলে সে একটা গেম খেলতে চায়। তারা দুজনই দুজনকে একটা করে প্রশ্ন করতে পারবে। প্রথমে উইয়ান প্রশ্ন করে ইজিনকে যে মেয়েটা নিতে আসে সে কি তার গার্লফ্রেন্ড কিনা। ইজিন না বোধক উত্তর দেয়। উইয়ান তো অনেক খুশি হয়ে যায়। এরপর ইজিনকে প্রশ্ন করতে বলে সে জানায় সে আরেকদিন প্রশ্ন করবে। এদিকে এরপর উইয়ান দেখা করে হাওয়ের সাথে আর তাকে ক্লিয়ার করে বলে দেয় যে তার প্রতি উইয়ানের কোনো ফিলিংস নেই, তাই হাও চাইলেই সুচিয়ানের সঙ্গে নিজের সম্পর্ক ঠিক করে নিতে পারে। হাও এটা শুনে বেশ খুশি হয়ে যায় এবং সুচিয়ানের কাছে চলে যায়। পরের দিন জানা যায় শাওলিংকে একজন দম্পতি দত্তক নেবে। এটাতে উইয়ান তো বেশ খুশি হলেও ইজিন একদমই খুশি হয় না, কারণ ইজিনের মনে হচ্ছিল এখন যদি ওই দম্পতি শাওলিংকে দত্তক নিয়ে পরে আবার ফিরিয়ে দিয়ে যায় তখন তো শাওলিং অনেক কষ্ট পাবে। এটা নিয়ে উইয়ানের সাথে ইজিনের ছোটখাটো একটি ঝামেলা হয় এবং সেখান থেকে ইজিন বেরিয়ে যায়। কিন্তু পরে শাওলিং এসে ইজিনের রাগ ভাঙায়। ইজিনের রাগও এতে একটু হালকা হয়। উইয়ান এটা দেখে খুশি হয়ে যায়। এরপর হলরুম থেকে বের হয়ে ইজিন বারান্দায় অপেক্ষা করছিল নিজের অ্যাসিস্ট্যান্টের জন্য। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল।
উইয়ান এসে নিজের ছাতা নিয়ে ইজিনকে শপিং স্টোরে নিয়ে যায় এবং একটা ছাতা কিনে দেয়। বৃষ্টিতে আসার সময় উইয়ান অনেকটা ভিজে গিয়েছিল, তাই ইজিন ওকে একটি তোয়ালি কিনে দেয় মাথা মোছার জন্য। পরে ইজিনের অ্যাসিস্ট্যান্ট চলে আসলে ইজিন সেখান থেকে চলে যায়, আর উইয়ান তো ইজিনের দেওয়া তোয়ালে নিয়ে মাথা মুছতে থাকে আর লজ্জা পায়। পরের দিন শাওলিংয়ের ওই দম্পতির সাথে চলে যাওয়ার দিন ছিল, যার জন্য ওর জন্য একটি বিদায় অনুষ্ঠান রাখা হয়। শাওলিং তখন স্টেজে ওঠে গান গাওয়ার জন্য, তবে এখানে সবাই ওকে উৎসাহ দেওয়ার বদলে ওকে নিয়ে বাজে বাজে মন্তব্য করতে থাকে যে এই বাচ্চাটা তো অন্ধ, তার উপরে আবার অনাথ। এটা শুনে তো শাওলিংয়ের অনেক খারাপ লাগে এবং ইজিনও রেগে সেখান থেকে চলে যায়। উইয়ান চলে আসে ইজিনের পিছন পিছন। ইজিন তখন পিয়ানো বাজাচ্ছিল। উইয়ান এসেছে এটা বুঝতে পেরে ইজিন ওকে বলে ছোটবেলায় শাওলিংয়ের মতো আমিও স্টেজে পারফর্ম করতাম। ইজিন আরও বলে আমি মানি মানুষ আমাদের ভালো চায়, কিন্তু বারবার একটা বাচ্চাকে তার দুর্বলতা, অনাথ এসব বলে আঘাত দেওয়া উচিত না। এটা অনেক বাজে প্রভাব ফেলে তার মনে, যা দীর্ঘদিন থেকে যায়। এমন মানুষরা করুণা চায় না, সমান অধিকার নিয়ে বাঁচতে চায়। ইজিনের এসব কথা শুনে উইয়ান বুঝতে পারে তার মনের কষ্ট। এরপর থেকে ওদের সম্পর্কটা ভালোই যাচ্ছিল। ইজিন একদিন সেই প্রশ্নটা করে বসে। প্রশ্ন ছিল উইয়ান কি ইজিনকে পছন্দ করে। উইয়ান প্রথমে একটু বিব্রত হয়, তারপরে হ্যাঁ বলে দেয়। ইজিন এবার জিজ্ঞেস করে আমার মধ্যে কি এমন আছে যার জন্য তুমি আমাকে পছন্দ করো। উইয়ান এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না, তাই ইজিন এবার রাগ করে চলে যায়। উইয়ান তো মনে মনে ভাবে যে কোনো মতে ও ইজিনের রাগ ভাঙিয়ে নিতে পারবে। কিন্তু পরের দিনই ছিল ইজিনের স্কুলের লাস্ট ক্লাস। আসলে ইজিন এখানকার স্থায়ী টিচার ছিল না, আজকের পরে সে আর কোনো ক্লাস নিতে আসবে না এখানে। আর সেই দিন উইয়ান কাজের জন্য স্কুলে আসতে পারে না। পরের দিন এসে উইয়ান যখন এই বিষয়ে জানতে পারে তখন অনেক বেশি কষ্ট পায় এবং তাড়াতাড়ি ইজিনের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, তবে ইজিন নিজের ফোন ইচ্ছে করেই বন্ধ রেখেছিল। এদিকে উইয়ান গান শুনতে শুনতে ইজিনকে খুব মিস করে। ইজনও হয়তো ওকে মিস করে, কিন্তু সেটা প্রকাশ করে না। তার উপরে আবার উইয়ানের অফিসের কাজ অনেক বেড়ে গিয়েছিল। সব কিছু মিলিয়ে উইয়ান অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। এরপর একদিন ইজিন রেডিও শুনছিল, সেখানে উইয়ানের পাঠানো চিঠি পড়ে শোনানো হচ্ছিল। ইজিনের সাথে যোগাযোগ করতে না পেরে উইয়ান এবার রেডিওতে সাহায্য নেয়। চিঠিতে লেখা ছিল ইজিনকে সে কেন ভালোবাসে সে জানে না, তার মধ্যে হয়তো স্পেশাল কিছুই নেই, তবুও উইয়ান তাকে ভালোবাসে। এখানে ইজিনের সব ভালো দিকগুলো লিখেছিল উইয়ান। ইজিন এটা শুনে নিজের ভুল বুঝতে পারে আর সাথে সাথে উইয়ানকে কল দেয়। ইজিন জানতে পারে উইয়ান খুবই অসুস্থ। ইজিন ওর বাসার ঠিকানা নিয়ে দ্রুত সেখানে পৌঁছে। উইয়ান ক্লান্ত শরীর নিয়ে দরজা খোলে এবং ইজিনের কোলে ঢলে পড়ে। এরপর ইজিন ওকে কোলে করে ডাক্তারের কাছে নেওয়ার ব্যবস্থা করে, কিন্তু ইজিন যেহেতু চোখে দেখতে পায় না, তার সাথে এই জায়গাটাও তো ওর অপরিচিত ছিল, তাই উইয়ান তাকে ডিরেকশন দিয়ে সাহায্য করে। উইয়ান তাকে রাস্তা বলে দেয় আর ইজিন তাকে সেভাবে নিয়ে যায়। ডাক্তার দেখানোর পরে ইজিন তাকে নিজের বাসায় নিয়ে আসে আর অ্যাসিস্ট্যান্টকে কয়েকদিনের জন্য তার বাসায় আসতে নিষেধ করে। উইয়ান এখন এখানে থাকতে থাকতে ইজিনের লাইফস্টাইল সম্পর্কে সব কিছু জেনে যায়। ইজিন তো উইয়ানের ভালোই যত্ন নিচ্ছিল, নিজে রান্না করে উইয়ানের জন্য, যদিও খেতে আহামরি হয় না, কিন্তু পছন্দের মানুষের রান্না করলে তো তা অমৃতই লাগে। এভাবেই একদিন ইজিন তার সেদিনের ব্যবহারের জন্য উইয়ানের কাছে ক্ষমা চায়। উইয়ানও ক্ষমা করে দেয়, ফলে দুজনের মধ্যে এখানে সবকিছু ঠিক হয়ে যায়। পরের দিন দুজনে মিলে একসাথে মুভি দেখতে যায়। ইজিন পুরো হল ওদের জন্য বুক করে নিয়েছিল। উইয়ান এখানে ইজিনকে মুভির প্রতিটা সিন ব্যাখ্যা করে বলে, যেহেতু ইজিন দেখতে পায় না, তো এটা একটা হরর মুভি ছিল, যার জন্য উইয়ান অনেক ভয়ও পাচ্ছিল। এরপর ওরা যখন বাড়ি ফেরার জন্য স্টেশনে আসে তখন অনেক ভিড় থাকায় ইজিন আর উইয়ানের হাত ছুটে যায়। ভিড়ের মধ্যে উইয়ান তো ধাক্কায় ধাক্কায় ট্রেনে উঠে যায়, কিন্তু ইজিন স্টেশনেই থেকে যায়। ট্রেনের দরজা বন্ধ হয়ে গেলে উইয়ান তো টেনশনে পড়ে যায়। উইয়ান ভাবে ও ইজিনকে ফোন করে সেখানে অপেক্ষা করতে বলবে, কিন্তু পরক্ষণে ওর খেয়ালে আসে ইজিনের ফোনটা তো নিজের সাথে করে এনেছে। এবার উইয়ানের কাছে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। ট্রেন থামার পরে ফিরতি ট্রেন ধরে উইয়ান আবারও স্টেশনে ফিরে আসে এবং দেখতে পায় ইজিন তো সেই জায়গায় দাঁড়িয়ে আছে।
উইয়ান ইজিনকে জড়িয়ে ধরে আর সরি বলতে থাকে। ইজিন ওকে চিন্তা করতে নিষেধ করে আর বলে, আমরা যদি কখনো আলাদা হই তাহলে আমি সেখানেই অপেক্ষা করব, যেখানে আমরা আলাদা হয়েছিলাম। এভাবেই তাদের দিন কাটছিল। আর একদিন উইয়ান ইজিনকে তার ছোটবেলার কথা জিজ্ঞেস করে। ইজিন বলে ও 6 বছর পর্যন্ত এতিমখানায় মানুষ হয়েছিল, কিন্তু এরপর আর এটা নিয়ে ও কথা বাড়াতে চায় না। উইয়ান জিজ্ঞেস করে, ইজিনের চোখ কি আর ভালো হবে না? ইজিন বলে, এমন না যে আমার চোখ ভালো হবে না, কিন্তু সেটার চান্স অনেক কম। তখন উইয়ান ইজিনের হাত ধরে নিজের মুখে চোখে কপালে দিয়ে বোঝানোর চেষ্টা করে যে সে দেখতে কেমন। এরপর উইয়ানের স্কুলের শেষ দিন চলে আসে। সেদিন সবার থেকে বিদায় নেয় উইয়ান। ইজিনকে দিয়ে কিছু সুন্দর ছবি তুলিয়ে নেয়। এদিকে উইয়ানের মা তাকে কল দিয়ে জিজ্ঞেস করে সে বাড়ি কেন আসে না, আর সেভাবে খোঁজ খবরও কেন নিচ্ছে না তাদের। অনেক দিন ধরেই সে কেমন যেন দূরে দূরে হয়ে গেছে। উইয়ান এবার বলেই দেয় যে তার একটা বয়ফ্রেন্ড আছে। এবার উইয়ানের মা ছেলে সম্পর্কে জিজ্ঞেস করে, ছেলে কি করে, দেখতে কেমন, কিভাবে পরিচয় হয়েছে, আর বাসায় কে কে আছে। এসব প্রশ্নের পরে উইয়ান উত্তর দেয় ছেলেটি এতিমখানায় বড় হয়েছে আর সে অন্ধ। এই শোনার পর তো উইয়ানের মা রেগে যায়। আর পরের দিনই সে উইয়ানের বাড়িতে চলে আসে। এসে সব জিনিসপত্র গুছাতে থাকে। উইয়ান নিজের মাকে বোঝানোর চেষ্টা করে যে ইজিনের সাথে ভালোই থাকবে, কিন্তু উইয়ানের মা ওর ভালোর জন্য এসব বাদ দিতে বলে, ভবিষ্যতে কি হবে ভাবতে বলে। উইয়ান তার মাকে বোঝানোর চেষ্টা করে, আর এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তবুও উইয়ান রাতে জড়িয়ে ধরে নিজের মাকে বোঝানোর চেষ্টা করে। পরের দিন উইয়ানের মা চলে যায়, আর যাওয়ার সময় গাড়িতে যেতে যেতে বলে, তোমার এসব সিদ্ধান্তের জন্য তুমি দায়ী থাকবে। ভবিষ্যতে কোনো সমস্যা ফেস করলে আমাকে দোষ দিতে আসবে না। আসলে ভালোবাসার মানুষকে পেতে গেলে বাবা মায়ের এমন কথার সম্মুখীন কম বেশি সবাইকেই শুনতে হয়। আচ্ছা তোমরা বলো তো, তোমরা যদি উইয়ানের মায়ের জায়গায় থাকতে তাহলে কি নিজের মেয়েকে অন্ধ ছেলের সাথে বিয়ে দিতে, বা বিয়ে দিতে রাজি হতে? এই প্রশ্নটা আমি তোমাদের কাছে রেখে গেলাম। এমন না যে প্রত্যেক বাবা মাই সবসময় ঠিক হবে, আবার সবসময় ভুল হয় এমনও না। এরপর উইয়ান যখন ইজিনের বাসায় ফিরে আসে তখন অ্যাসিস্ট্যান্ট থেকে জানতে পারে আজকে নাকি ইজিনের জন্মদিন ছিল, কিন্তু ইজিন কোনোদিন জন্মদিন পালন করে না। উইয়ানের পর তার সব জিনিস নিয়ে ইজিনের বাড়িতে চলে আসে, আর রাতে তারা একটি রেস্টুরেন্টে ডিনার করতে যায়। এরপর উইয়ান দেখতে পায় ইজিনের ঘড়ি নষ্ট হয়ে গেছে, তাই পরের দিন উইয়ান নিজে একটি ঘড়ি কিনে ইজিনকে গিফট করে। তখন টেবিলে একটা ছবির ফ্রেম দেখে জিজ্ঞেস করে এটা কোথায় রাখবে। ইজিন জানে না এটা কিসের ছবি। তখন উইয়ান ওকে বর্ণনা করে বলে ছবিতে কে কে আছে। সব সময় ইজিন বুঝতে পারে এখানে তার বাবা, সৎ মা, সে আর অ্যাসিস্ট্যান্ট আছে। আর এই অ্যাসিস্ট্যান্ট হলো ইজিনের সৎ মায়ের বোন, মানে তার আন্টি। তো তখন সে চলে আসে, আর ইজিন জিজ্ঞেস করে তার অনুমতি ছাড়া এই ছবি এখানে রাখা হয়েছে। এই বলে সে ছবি ছিঁড়ে ফেলে। ইজিনের বাবা আর একটা বিয়ে করার কারণে ইজিন তার উপরে অনেক রেগে আছে, কিন্তু এখন বাবার বয়স হয়েছে, তার শরীর সবসময় খারাপ থাকে। তাই তার সৎ মা তার বোনকে ইজিনের কাছে পাঠায় তাকে বুঝিয়ে সুঝিয়ে ফেরত আনার জন্য, যাতে শেষ কটা দিন ইজিন নিজের বাবার পাশে থাকে। কিন্তু ইজিন তো রাজি হয় না। এদিকে উইয়ানের মা তো বাড়িতে ফিরে সব কথা উইয়ানের বাবাকে জানায়। উইয়ানের বাবা এটা শুনে স্ট্রোক করে বসে এবং হাসপাতালে ভর্তি করতে হয় তাকে। এদিকে উইয়ান চাচ্ছিল ইজিন যেন নিজের পরিবারের সাথে সব ঠিক করে নেয়। এটা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায় এবং উইয়ান রাগ করে বেরিয়ে চলে যায়। উইয়ান চলে আসে ঠিকই, কিন্তু সে তার ফোন ইজিনের বাসায় ফেলে এসেছে। এদিকে ইজিন তো উইয়ানের কথাই ভাবছিল। তখনই উইয়ানের ফোনে উইয়ানের মায়ের কল আসে। ইজিন কল রিসিভ করে। তখন উইয়ানের মা ওকে অনেক কথা শোনায়, এমনকি হুমকিও দেয়। অন্যদিকে ঝগড়ার পর অনেক দিন ইজিন আর উইয়ানের কথা হয় না। এর মধ্যে রেডিও স্টেশনে ইজিনের ইন্টারভিউ দিতে ডাকা হয়। ইজিন যায়, আর সেখানে উইয়ানও ছিল। উইয়ান যখন সেখানে তার এক কলিগের সাথে কথা বলছিল তখন ইজিন জেলাস ফিল করে, আর তাদের সাথে কথার মাঝে গিয়ে বিরক্ত করে। পরে তারা রেডিও স্টেশন থেকে বেরিয়ে এসে কথা বলে এবং তাদের সম্পর্ক ঠিক হয়ে যায়। এরপর ইজিন উইয়ানকে একটা ঘড়ি গিফট দেয়। উইয়ানও ইজিনকে একটা রেকর্ডার গিফট দেয়। সেটা ইজিনের প্রিয় উপন্যাস রেকর্ড করে দেয়, যাতে ইজিন অবসরে শুনতে পারে। এরপর উইয়ানের ভার্সিটির শেষ দিন চলে আসে। ইজিন ওকে ফুল দিয়ে অভিনন্দন জানাতে আসে। এরপর উইয়ান ইজিনের সাথে অনেকগুলো ছবি তোলে,
আর সেদিনটা অনেক এনজয় করে। এরপর একদিন ইজিনের সেই আন্টি আসে আর তাকে জানায় তার বাবার অবস্থা ভালো না, তার এখন লিভারে অপারেশন করতে হবে, কিন্তু ডোনার পাওয়া যাচ্ছে না। উইয়ান রাতে বাড়ি আসলে ইজিন ওকে এইসব বিষয়ে খুলে বলে। উইয়ান ওকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় এবং অতীত ভুলে গিয়ে নতুন করে সব শুরু করতে বলে। পরের দিন উইয়ান অফিস থেকে ফেরার পথে তাদের বাড়ির পাশের এক প্রতিবেশীদের থেকে জানতে পারে তার বাবার সম্পর্কে। এরপর দ্রুত ফোন করে বাবা কেমন আছে আর কোন হসপিটালে আছে জানতে চায়। উইয়ান তাড়াতাড়ি বাড়ি এসে ব্যাগ গোছাতে থাকে। ইজিন ওকে ব্যাগ গোছাতে দেখে থমকে যায়, কারণ উইয়ান যখন ছিল না তখন ইজিনের সৎ মা ইজিনের সাথে দেখা করতে এসেছিল এবং ইজিনকে ফিরে যেতে বলেছিল, কিন্তু ইজিন রাজি হয় না আর রাগও দেখায়। এখন উইয়ান যখন ব্যাগ গুছিয়ে নিচ্ছিল, ইজিন ভাবে তার সৎ মায়ের কারণেই হয়তো উইয়ান এমন করছে। উইয়ান কিছু বলার আগে ইজিন তাকে ভুল বুঝতে থাকে। ইজিন তাকে যেতে দিতে চায় না, বলে আজ যদি চলে যাও তাহলে যেন আর কখনোই এ বাড়িতে ফিরে এসো না। উইয়ান ওকে বোঝানোর চেষ্টা করে এবং কথাও দেয় পরের বার যখন আমি ফিরে আসবো তখন আমরা একসাথে বিয়ে করে নেব দ্রুত। ইজিন চাইছিল না উইয়ান ওকে ছেড়ে যাক, তবে উইয়ানকে তো যেতেই হবে। উইয়ান হাসপাতালে গিয়ে দেখে ওর বাবার অবস্থা বেশ মারাত্মক। এই অবস্থা দেখে উইয়ান খুব কষ্ট পায়। এখানে উইয়ান ইজিনের ব্যাপারে তার বাবাকে সব খুলে বলে। তার বাবা বলে তুমি যদি তাকে ভালোবাসো, তাকে নিয়ে সত্যি সুখী হও, তাহলে সে দেখতে কেমন, কি তার পরিচয় অন্ধ নাকি বোবা এসব ম্যাটার করে না। এদিকে ইজিনের আন্টিও উইয়ানের সাথে কথা বলে সব মিটমাট করে নিতে বলে, কিন্তু ইজিন এতে রাজি হয় না। ইজিন চায় না ওর জন্য উইয়ানের জীবনে অন্য কোনো ঝামেলা হোক। অন্যদিকে ইজিনের বাবার অবস্থা অনেক খারাপ হয়ে যায় আর অবশেষে সেই দিন চলেই আসে যেটা ইজিন এত দ্রুত কল্পনা করতে পারেনি। ওর বাবা মারা যায়। ইজিন মনে মনে কষ্ট পায়, তার মায়ের স্মৃতি মনে পড়ে, ওর চোখের সামনে ওর মা মারা গিয়েছিল। এসব ভাবতে ভাবতে ইজিন সেখানে জ্ঞান হারায়। ওকে হাসপাতালে ভর্তি করা হয়। ইজিনের আন্টি এসব উইয়ানকে ফোন করে জানায়। উইয়ান তার বাবার থেকে কিছুক্ষণ বিরতি নিয়ে ইজিনের সাথে দেখা করতে যায়। এদিকে ইজিনের সাথে তার সৎমা দেখা করতে আসে। ইজিন জানায় সে উইয়ানের জন্য অতীত ভুলে যাওয়ার চেষ্টা করছে আর তার বাবাকে সে আগেই ক্ষমা করে দিয়েছে। তখন সৎমা বলে ইজিনের উচিত উইয়ানের মায়ের কাছেও ক্ষমা চাওয়া। ইজিন বলে তাদের কাছে আমি একটা বোঝা। তখন উইয়ান এসে এই কথা শুনে ফেলে। আগের কথাগুলো না শুনে উইয়ান ওকে জাজ করে ফেলে এবং বলতে থাকে ইজিন নিজেকে কী ভাবে, সব রাগ অভিমান কি ওর একার। উইয়ানের বাবা অনেক অসুস্থ ছিল, এজন্যই সেদিন তাড়াহুড়ো করে চলে আসে, কিন্তু ইজিন তো পারতো একবার ফোন করে খোঁজ নিতে, কিন্তু সে তো তাও নেয়নি। উইয়ান ভাবতো ইজিন ওকে ভালোবাসে, কিন্তু এখন উইয়ানের মনে হতে থাকে ইজিন নিজেকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারে না। এগুলো মনে করেই সেখান থেকে উইয়ান রাগ করে চলে যায়। ইজিন তার পিছনে পিছনে যায়, কিন্তু তার আগে সে অনেক দূরে চলে গিয়েছিল। উইয়ান বাড়িতে গিয়ে ছাদে বসে অনেক ড্রিঙ্ক করে এবং সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। এর মধ্যে উইয়ানের বাবা মারা যায় আর ওর মা উইয়ানকে ফোন করেও খুঁজে পায় না। পরের দিন উইয়ানের নেশা কেটে গেলে সে যখন ফোনের কল দেখে, তারপর কল করে জানতে পারে ওর বাবা মারা গেছে, তখন ও দ্রুত হাসপাতালের দিকে আসতে থাকে আর ইজিনও ওকে খুঁজতে খুঁজতে বাড়ি চলে আসে। ইজিনকে দেখে উইয়ান বলে আজ তোমার জন্য আমার বাবার শেষ সময় আমি থাকতে পারিনি। এখানে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। এরপর থেকে উইয়ান নিজের মায়ের সাথে অনেক সময় কাটাতে থাকে। কিছুদিন পর ও রেডিও স্টেশনে ফেরত আসে এবং নিজের শো শুরু করে। আর শো এর প্রথম দিন ও নিজের বাবাকে উৎসর্গ করে। অনুষ্ঠান বেশ সাড়া পায়। ইজিনও সেই অনুষ্ঠান শুনছিল। ইজিনের পর সিদ্ধান্ত নেয় তার চোখের অপারেশন করাবে, যা হবার হবে পরে দেখা যাবে। কিন্তু ভাগ্যক্রমে তার অপারেশন সফল হয়, সে আবারও চোখে দেখতে শুরু করে। ইজিন এভাবে নিজের বাবার বিজনেসও নিজের হাতে নিয়ে নেয়। বছর ঘুরতেই সে অনেক সাফল্য অর্জন করে। এভাবে 3 বছর কেটে যায়। ইজিন এবার একটা গান লেখে। উইয়ানের উদ্দেশ্যে এই গানটা লিখেছিল। গানের নাম ছিল ক্রাশ। এটা ইজিন অন্য একটা রেডিও স্টেশনে প্রচারের জন্য দেয়। উইয়ানও এই গান প্রায়ই শুনতে থাকে। উইয়ানের স্টুডিও তার শহরে হলেও কাজের জন্য তাকে অন্য শহরে থাকতে হয়। অন্যদিকে আমরা দেখতে পাই হাও এবং সুচিয়ানও বিয়ে করে নেয়। উইয়ানের মাও চায় উইয়ান যেন এবার বিয়ে করে সেটেল হয়, কিন্তু উইয়ান এ বিষয়ে কোনো আগ্রহ দেখায় না। সে তো এখনও ইজিনকে ভালোবাসে। তবে উইয়ানের মা তো নাছোড়বান্দার মতো লেগে থাকে আর অনেক পাত্রের ছবিও দেখায়। এভাবে একসময় উইয়ান তার মায়ের কথায় রাজি হয়ে একটা ব্লাইন্ড ডেটে যায় আর সেখানে ইজিনকে দেখতে পায়।
উয়ান যাতে পারে ইজিন এখন দেখতে পায়, তাদের মধ্যে স্বাভাবিক কথাবার্তা হয়। ইজিন বাসায় এসে চিন্তা করতে থাকে উইয়ানকে সে দেখেনি, কিন্তু প্রথম দেখাতেই সে তাকে চিনে ফেলেছে। উইয়ান এই দেখা হবার বিষয়ে তার সেই রুমমেটের সাথে আলাপ করে। রুমমেট তাকে সান্ত্বনা দিয়ে বলে এটা হবারই ছিল। উইয়ান বলে 3 বছর কেটে গেছে, কিন্তু আমি তোর পাশে থাকতেই পারিনি, হয়তো ও আমাকে এতদিনে ভুলেই গেছে। পরের দিন অফিস থেকে ফেরার পথে ইজিন দেখতে পায় রাস্তার পাশে উইয়ান ট্যাক্সির জন্য দাঁড়িয়ে আছে। ইজিন বলে এই 3 বছর আমি শুধু একজনের কথাই ভেবেছি, আর সেটা উইয়ান ছাড়া আর কেউ না। এরপর উইয়ান ট্যাক্সি করে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে ইজিন তার পিছনে পিছনে যায়। এরপর দেখে উইয়ান একটা অন্ধকার গলি দিয়ে ভয়ে ভয়ে তার বাসার দিকে যাচ্ছে। ইজিনও উইয়ানকে প্রোটেক্ট করার জন্য ওর পিছনে পিছনে যায়। ইজিন ভাবে তুমি এত ভয় পাচ্ছ, তাহলে এখানে কেন বাসা নিয়েছো? এরপর উইয়ান বাসায় ঢুকে পড়ে আর ইজিন চলে আসে। বাসায় আসলে রুমমেট উইয়ানকে বারবার ইজিনের কথা জিজ্ঞেস করে। উইয়ান বলে আমি সহজেই সবাইকে ভুলে যেতে পারি আর ক্ষমাও করে দিই, কিন্তু ইজিনকে ভুলতে পারছি না। রুমমেট তখন তাকে ইজিনের সাথে কথা বলে সব ক্লিয়ার করতে বলে। সে আরও বলে ইজিন এই কয় বছর ভালো ছিল না, সেও হয়তো তোমার কথাই ভেবেছে। এসব চিন্তা করে উইয়ান ইজিনের সাথে দেখা করতে তার অফিসে যায়, কিন্তু ইজিন মিটিংয়ে ব্যস্ত ছিল বলে ওয়েটিং রুমে উইয়ানকে অপেক্ষা করতে হয়। তার হাতে সেই ঘড়িটা ছিল যেটা ইজিন ওকে গিফট করেছিল। এটা সে সবসময় ব্যবহার করে। তো উইয়ান অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। ইজিন এসে এটা দেখে তাকে কোলে করে একটা রুমে নিয়ে শুইয়ে দেয়। ইজিন যখন ওয়াশরুমে ফ্রেশ হতে যায় তখন নিজের ঘড়িটা ফেলে আসে ভুলে। এরপর উইয়ান ঘুম থেকে উঠে বাথরুমে গেলে বেসিনের উপরে ঘড়ি দেখে নিজের ঘড়ি মনে করে নিয়ে চলে যায়। ইজিন ফিরে এসে যখন ঘড়ি খুঁজে পায় না, ইজিন ঘড়ি খুঁজতে খুঁজতে উইয়ানের রেখে যাওয়া ঘড়িটা পায়। এরপর ইজিন উইয়ানকে কল করে আর জিজ্ঞেস করে তুমি অফিসে এসেছিলে, কোনো বিশেষ দরকার ছিল তোমার? অনেকদিন পরে কথা হওয়ায় উইয়ান বুঝতে পারে না কি বলবে আর কিভাবেই বা বলবে, তাই মুখ ফসকে বলে ফেলে ইজিন কবে বিয়ে করছে আর বিয়ের দাওয়াতও বা কবে পাবে ও। ইজিন বিরক্ত হয়ে বলে আমার বিয়ের দাওয়াত পেতে এত তাড়া কেন তোমার? উইয়ান বলে আসলে তা না, আমিও বা কেন চাইবো তোমার বিয়ে অন্য কোথাও হোক। ইজিন বুঝতে পারে উইয়ানের মনে ইজিন ছাড়া কেউ নেই, তাই এই সুযোগে সে উইয়ানকে ডিনারে ইনভাইট করে। এতদিন পরে তারা একসাথে ডিনার করতে বসেছে, তাই অনেকটা আনইজি ফিল করছিল। উইয়ান তার সেদিনের ব্যবহারের জন্য ক্ষমা চায়। ইজিনও তার আচরণের জন্য ক্ষমা চায়। উইয়ান আরও বলে আমি বুঝতে পেরেছি ব্রেকআপটা আমাদের জন্য সহজ ছিল না। পরের দিন উইয়ান তার এক ছেলে কলিগের সাথে ডিনারে যায় আর ইজিন দূর থেকে এটা দেখে জেলাস ফিল করে। সে কল করে উইয়ানকে বাইরে ডেকে আনে। বাইরে আসলে উইয়ানকে পিছন থেকে জড়িয়ে ধরে। ইজিন বলে আমি তোমার সাথে অনেক খারাপ আচরণ করেছি, কষ্ট দিয়েছি, কিন্তু আমার পক্ষে অন্য কারোর সাথে তোমাকে দেখা সম্ভব না। ইজিন জিজ্ঞেস করে উইয়ান কি ওকে এখনও ঘৃণা করে, সে কি তার লেখা নতুন গান শুনেছে কিনা। উইয়ান বলে সে ইজিনকে ঘৃণা করে না আর সে নতুন গান শুনেছে। উইয়ান আরও বলে ইজিনকে ভালোবাসাই ওর জন্য কঠিন ছিল, ঘৃণা করা তো আরও বেশি কঠিন হবে। এটা বলে উইয়ান চলে যায়, কিন্তু ইজিন হাল ছাড়ে না। ও এবার উইয়ানের স্কুলে আসে। আমার একটা ডিনার পার্টির দাওয়াত আছে, তুমি আমার সাথে যাবে। তুমি তো বলেছিলে আমার সাথে আরেকদিন ডিনারে যাবে, তো আজ চলো। উইয়ানের আর কি করার, উইয়ানও এতে রাজি হয়ে যায়। এরপর যখন তারা ডিনার পার্টিতে যায় সেখানে উইয়ানের ড্রেসটা সবার থেকে আলাদা আর অদ্ভুত ছিল। অনেকেই তাকে ওয়েটার বা কর্মচারী ভাবে, কিন্তু ইজিন তখন উইয়ানকে নিজের কাছে টেনে নিয়ে বলে সে আমার ফিয়ন্সে আর কিছুদিনের মধ্যেই আমাদের বিয়ে হবে। এরপর পার্টি থেকে বের হবার পর ইজিন জিজ্ঞেস করে শেষবার ছেড়ে আসার সময় উইয়ান তাকে কি বলেছিল। উইয়ান বলে আমি বলেছিলাম পরের বার দেখা হলে তোমার সাথে বিয়ে করে নেব। ইজিন তাকে এখনই যেতে বলে, কিন্তু উইয়ান বলে এটা সে 3 বছর আগে বলেছিল। এরপর উইয়ান বাসার জন্য যেতে চায়। ইজিন ওকে এগিয়ে দিলে উইয়ান ওকে ধন্যবাদ দেয় আর বলে আমার সিদ্ধান্ত কিছু ভুল ছিল তখন। উইয়ান যতই এড়িয়ে যাক ইজিন জানে যে ওর মনে শুধু ইজিনই আছে, তাই কোনো মতেই ইজিন তো উইয়ানের পিছুই ছাড়ে না। যেখানে উইয়ান যাচ্ছিল সেখানে ও যাচ্ছিল। এরপর একদিন ইজিনের আন্টি দেখা করে উইয়ানের সাথে আর সে উইয়ানের সব ভুল ভেঙে দেয়। আন্টি জানায় এই 3 বছর উইয়ানকে আড়াল থেকে ইজিন নজর রেখেছে। তুমি কি কখনো ভেবে দেখেছো এই 3 বছর তোমার জীবন এত স্মুথলি কি করে গেল? উইয়ানের সমস্ত বিপদ ইজিন নিজেই সামলেছে, কিন্তু সে কখনো সামনে আসেনি,
কারণ উইয়ানের বাবার মৃত্যুর জন্য সে নিজেকে দায়ী ভাবত। আর তাছাড়া সে তার বাবার বিজনেসে জয়েন করে, তাই ব্যস্ততা বেড়ে গিয়েছিল। সব শুনে উইয়ান নিজের ভুল বুঝতে পারে আর নিজের বান্ধবীর সাথে ড্রিঙ্ক করে কষ্ট ভুলতে চায়। অতিরিক্ত মাতাল হয়ে গেলে উইয়ানের বান্ধবী ইজিনকে কল করে। ইজিন তখন সেখানে এসে উইয়ানকে নিয়ে যায়। পরের দিন উইয়ানের জ্ঞান আসলে ও ইজিনকে বলে, আমি এখনও তোমাকে ভালোবাসি। ইজিন তো অনেক খুশি হয় এটা শুনে। এরপর ইজিন ওকে জড়িয়ে ধরে। উইয়ানের মায়ের সাথে দেখা করতে যায় তারা। প্রথমে একটু বিব্রত হলেও পরে মা ইজিনকে মেনে নেয়। উইয়ান আর ইজিন এখানে অনেক সুন্দর মুহূর্ত পার করে। একদিন উইয়ানকে ইজিন আংটি দিয়ে প্রপোজ করে আর উইয়ান হ্যাঁও বলে দেয়। পরে উইয়ানের মা দুজনকে নিয়ে যায় উইয়ানের বাবার সমাধির কাছে। সেখানে ইজিনকে আলাদা ডেকে মা ক্ষমা চায় আর ইজিনকে উইয়ানের বাবার মৃত্যুর জন্য দোষী ভাবতে নিষেধ করে। এরপর তার মেয়ের দায়িত্ব ইজিনের হাতে তুলে দেয়। ইজিনও তাকে কথা দেয় সে তাকে অনেক খুশি রাখবে। পরে একদিন হাও এখানে বেড়াতে আসলে ও ইজিনকে জিজ্ঞেস করে উইয়ান কোথায়। ইজিন বলে ও তো নিজের রুমমেটের সাথে দেখা করতে গেছে, কিন্তু হাও জানায় তার রুমমেট তো 3 বছর আগেই মারা গেছে। ইজিন বুঝতে পারে উইয়ানের বাবা আর রুমমেটের আকস্মিক মৃত্যুতে উইয়ান অনেক শকড হয় আর তাই মনে করে রুমমেট বেঁচে আছে এবং তাকে ইমাজিনেশন করতে থাকে। একা একা রুমমেটকে কল্পনা করে এবং সব কথা শেয়ার করে মানসিক শান্তি পায়। ইজিন এটা নিয়ে ডাক্তারের সাথে আলাপ করলে ডাক্তার তাকে উইয়ানের সাথে বেশি সময় কাটাতে বলে, তার মনের কথা শুনতে বলে। এভাবে ইজিন এখন উইয়ানের সাথে বেশি সময় কাটাতে শুরু করে, সব সময় পাশে পাশে থাকে। উইয়ান আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। তারপর তাদের বিয়ের দিন আসে আর আনন্দের সাথে বিয়ের অনুষ্ঠান হয়। এর কিছুদিন পরে তারা জানতে পারে তারা বাবা মা হতে যাচ্ছে। তারা এতে খুশিও হয়, আবার ইজিন ভাবে তার বাচ্চা যদি আবার তার মতো অন্ধ জন্ম নেয়। উইয়ান বলে এসব নিয়ে চিন্তা না করতে, এমন কিছুই হবে না, আর যদি হয়েও যায় তাহলেও সমস্যা নেই। উইয়ান এবং ইজিন নিজের বাচ্চাকে ঠিকই সামলে নিতে পারবে। এরপর সিন এখানেই কাট হয়। আমরা কয়েক বছর পরে সিন দেখি ইজিন, উইয়ান এবং তাদের মেয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে গল্প করছে। ইজিন তখন উইয়ানকে ধন্যবাদ জানায় ওর জীবনে এসে এভাবে ওর জীবনটাকে পাল্টে দেওয়ার জন্য। আর এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের এই ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবে। গাইস, তোমাদের যাদের ফেসবুক আছে তারা প্লিজ আমাদের এই গ্রুপটাতে জয়েন হয়ে যাও। এটা তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আশা করি রিকোয়েস্টটা রাখবে। আমি তোমাদের কাছে অনুরোধ করছি। পিন কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তাছাড়া ডিসক্রিপশনেও তোমরা লিঙ্ক পেয়ে যাবে। তো আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।